ছাত্রছাত্রী আজকে আমরা আলোচনা করব দর্শন, কিন্তু দ্বাদশ শ্রেণীর দর্শন নয়। এটি হলো একাদশ শ্রেণীর দর্শন। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্যে 2021 সালে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ দর্শন বিষয়ে, সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করব। কিন্তু এই প্রশ্নগুলি আলোচনা করার আগে তোমরা যেহেতু নতুন, ফলে তোমাদের নম্বর বিভাজনটি কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকে এটা বোধহয় একটু দেখিয়ে দিলে ভালো হয়। তো প্রথমে আমি এই নম্বর বিভাজনটি বলতে চাই, মানে তোমাদের ক্লিয়ার করতে চাই যে নম্বর বিভাজনটি তোমরা যদি দেখো এবং তাহলে তোমরা কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তোমরা সেটা বুঝে যাবে, এবং তাহলে তোমাদের সিলেবাসটি কমপ্লিট করতেও সুবিধা হবে। তো দেখো, আমরা প্রথমে আমাদের যে একাদশ শ্রেণীর যে দর্শন বিষয়টি রয়েছে, সেই দর্শন বিষয়টিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পাশ্চাত্য দর্শন, এই পাশ্চাত্য দর্শনে 40 নম্বরের প্রশ্ন থাকবে, আর একটা হচ্ছে ভারতীয় দর্শন, এই ভারতীয় দর্শনে 40 নম্বর থাকবে। অর্থাৎ পাশ্চাত্য দর্শন 40, ভারতীয় দর্শন 40, মোট হচ্ছে 80 নম্বরের প্রশ্ন রিটেন পরীক্ষায় থাকে। আর যে 20 নম্বর প্রশ্ন থাকে সেটা হচ্ছে প্রজেক্টের জন্য 20 নম্বর থাকে। তো দেখো, আমাদের পাশ্চাত্য দর্শনের নম্বর বিভাজনটি কীরকম থাকবে, যে পাশ্চাত্য দর্শনের যে প্রথম অধ্যায়টি রয়েছে, সেই প্রথম অধ্যায়ে দুটি এমসিকিউ প্রশ্ন থাকবে, দুটি এসিকিউ প্রশ্ন থাকবে, বড় কোনো প্রশ্ন থাকবে না। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে মোট 4 নম্বর প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। অর্থাৎ দুটি এমসিকিউ, দুটি এসিকিউ প্রশ্ন, মোট 4 নম্বর থাকবে প্রথম অধ্যায় থেকে। আবার দেখো, এখানে দ্বিতীয় অধ্যায় থেকে দুটি এমসিকিউ প্রশ্ন এবং একটি বড় প্রশ্ন, এসিকিউ প্রশ্ন থাকবে না। অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় থেকে মোট নম্বর থাকবে 10। এবারে দেখো, তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন দুটি, এসিকিউ প্রশ্ন হচ্ছে 4টি, মোট হচ্ছে 6। এখান থেকেও বড় কোনো প্রশ্ন থাকবে না। চতুর্থ অধ্যায়, এটা কিন্তু পাশ্চাত্য দর্শনের অধ্যায়, তাহলে পাশ্চাত্য দর্শনের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন থাকবে এসিকিউ থেকে দুটি প্রশ্ন, ব্রড প্রশ্ন একটি থাকবে, 8 নম্বরের প্রশ্ন, মোট হচ্ছে 10 নম্বর। আবার পঞ্চম অধ্যায় থেকে এসিকিউ প্রশ্ন দুটি, ব্রড প্রশ্ন একটি, মোট হচ্ছে 10 নম্বর। এই টোটাল পাশ্চাত্য দর্শনের এই 40 নম্বর থাকবে পাশ্চাত্য দর্শন থেকে। এবারে চলে আসি আমরা ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শনের মোট 40 নম্বর। এখানেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টার বলে আছে। এখানে ভারতীয় দর্শনের প্রথম চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন 3টি থাকবে, এসিকিউ প্রশ্ন 2টি, মোট নম্বর থাকবে হচ্ছে 5। পরের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন 2টি থাকবে, এসিকিউ প্রশ্ন 4টি থাকবে, ব্রড কোনো প্রশ্ন থাকবে না, মোট 6 নম্বর থাকবে। তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন 4টি, এসিকিউ প্রশ্ন 2টি, মোট 6 নম্বর থাকবে। এখানেও বড় কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু চতুর্থ অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে, এই জন্যে লাল কালি দিয়ে দাগানো হয়েছে। দেখো, চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন 3টি, এসিকিউ কোনো প্রশ্ন থাকবে না, ব্রড প্রশ্ন থাকবে একটি, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন, মোট হচ্ছে 11 নম্বর। এবারে পঞ্চম অধ্যায় থেকে দুটি এমসিকিউ, দুটি এসিকিউ, মোট হচ্ছে 4 নম্বর। এখান থেকে বড় কোনো প্রশ্ন থাকবে না। ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ কোনোটিই থাকবে না, শুধুমাত্র বড় প্রশ্ন একটি থাকবে, 8 নম্বরই প্রশ্ন। এখন মোট তাহলে এখানে 40 নম্বর। এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন, ভারতীয় দর্শন থেকে 40, পাশ্চাত্য দর্শন থেকে 40। এবারে যেহেতু আমাদের ব্রড প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা, অর্থাৎ বড় প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন নিয়ে আজকের আলোচনা, তো আমরা এখানে দেখব কোন অধ্যায় থেকে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে বড় প্রশ্নগুলি থাকে, এবং সেই অধ্যায় থেকে আমরা কি কি বড় প্রশ্ন পড়লেই আমরা হুবহু কমন পেয়ে যেতে পারি 2021 সালে আমরা যারা দর্শন পরীক্ষা দিব একাদশ শ্রেণীতে। তো দেখো, এখানের যে 2 নম্বর অধ্যায় আছে পাশ্চাত্য দর্শনের, প্রথম অধ্যায় থেকে বড় কোনো প্রশ্ন থাকবে না, দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে। তাই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে এখানে দ্বিতীয় অধ্যায় কি কি প্রশ্ন আমরা পড়ব সেই প্রশ্নগুলি আমি দিয়েছি এখানে। তো
তো দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে জ্ঞান তত্ত্ব। এই জ্ঞান তত্ত্বের কি কি প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে 2021 সালের জন্য। প্রথম প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে লকের বক্তব্য আলোচনা করো। জ্ঞানের উৎস সম্পর্কে লকের বক্তব্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাচনিক জ্ঞান কি, এর শর্তগুলি আলোচনা করো। অর্থাৎ প্রথম দুটি পড়লেই আমরা কমন পেয়ে যাব যে জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জ্ঞানের উৎস সম্পর্কে লকের বক্তব্য আলোচনা করো। তোমরা এই প্রশ্নটি তবু একটু দেখে রাখবে যে বাচনিক জ্ঞান কি, এর শর্তগুলি আলোচনা করো। অর্থাৎ এই দুটির উপর বেশি জোর দিতে হবে, এই দুটির মধ্যে একটি প্রশ্ন থাকবেই। তোমরা এই প্রশ্নটি তবুও দেখে রাখবে আর কি, বাচনিক জ্ঞান কি, এর শর্তগুলি আলোচনা করো। তাহলে এটি আমাদের পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলি আমাদের কমপ্লিট করতে হবে। এবারে তৃতীয় অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, তাই তৃতীয় অধ্যায় রাখা হয়নি। এবারে চতুর্থ অধ্যায় থেকে বড় প্রশ্ন একটি থাকবে, তাই চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন রাখা হয়েছে। চতুর্থ অধ্যায় হচ্ছে কার্যকারণ সম্বন্ধ। এই অধ্যায় থেকে আমাদের দুটি প্রশ্ন কমপ্লিট করতে হবে। এই দুটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই প্রশ্ন দুটি আমি পড়ে দেই। কার্যকারণের মধ্যে প্রসক্তি সম্বন্ধের স্বরূপ কি প্রকার? কার্যকারণের মধ্যে প্রসক্তি সম্বন্ধের স্বরূপ কি প্রকার, এই বিষয়ে বুদ্ধিবাদীদের বক্তব্য লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কার্যকারণের মধ্যে সতত সংযোগ মতবাদ ব্যাখ্যা করো। হিউম কেন কার্যকারণের আবশ্যিক অনিবার্য সত্য স্বীকার করেননি? প্রশ্ন হচ্ছে কার্যকারণের মধ্যে সতত সংযোগ মতবাদ ব্যাখ্যা করো। হিউম কেন কার্যকারণের আবশ্যিক সত্য স্বীকার করেননি? চতুর্থ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়লেই আমরা এখানে একটি প্রশ্ন কমন পেয়ে যাব। এবারে আমরা পরের যে অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে, সেই পরের অধ্যায় থেকে বড় প্রশ্ন লিখব। তো তোমরা দেখো, এবারে আমাদের চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন শেষ হয়ে গেল। এবারে আমরা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন লিখব। পঞ্চম অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন থাকবে আমাদের। তাহলে দেখো, পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন, পঞ্চম অধ্যায় মানে হচ্ছে আমাদের বস্তুবাদ ও ভাববাদ। বস্তুবাদ ও ভাববাদ, বস্তুবাদ ও ভাববাদ, এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে? আমাদের প্রথম প্রশ্ন পড়তে হবে লৌকিক বস্তুবাদ কি? লৌকিক বস্তুবাদ, লৌকিক বস্তুবাদ কি? এই বস্তুবাদের বক্তব্য, এই বস্তুবাদের বক্তব্য সমালোচনামূলক আলোচনা করো। সমালোচনামূলক আলোচনা করো। তাহলে প্রথম প্রশ্ন লৌকিক বস্তুবাদ কি, এই বস্তুবাদের বক্তব্য সমালোচনা করো। জেনে রাখা ভালো, এই লৌকিক বস্তুবাদকে সরল বস্তুবাদ, লৌকিক বস্তুবাদকে অবৈজ্ঞানিক বস্তুবাদ, এগুলো কিন্তু বলা যায়। কাজেই এই লৌকিক বস্তুবাদের বাদ দিয়ে, অর্থাৎ এই শব্দটিকে বাদ দিয়ে যদি বলে সরল বস্তুবাদ কি বা অবৈজ্ঞানিক বস্তুবাদ কি, এখানেও কিন্তু এরকম প্রশ্ন রাখতে পারে। তো আমাদের পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদের, প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো। বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি, দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো। প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো। এটার সঙ্গে একটু দিতে পারে এই বক্তব্যগুলি কতটা সন্তোষজনক। এই বক্তব্য কতটা সন্তোষজনক, অথবা
এই বক্তব্য কতটা সন্তোষজনক এটুক না রেখে লিখতে পারে যে প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো, এই বস্তুবাদের সমালোচনামূলক আলোচনা করতে পারো বা করো, এই বস্তুবাদের সমালোচনামূলক আলোচনা করো, এইটুকের পরিবর্তে এটা দিতে পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লৌকিক বস্তুবাদ কি, এই বস্তুবাদের বক্তব্য সমালোচনামূলক আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ, প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো এবং এই মতবাদ সমালোচনামূলক আলোচনা করো। আরেকটি প্রশ্ন আমাদের এখানে দেখতে হবে, সেটা হচ্ছে ভাববাদ কাকে বলে, ভাববাদ কাকে বলে। বার্কলের আত্মগত ভাববাদ, বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। তাহলে আমাদের এই পঞ্চম অধ্যায় থেকে আমাদের এই তিনটি প্রশ্ন তৈরি করতে হবে। এই তিনটি প্রশ্ন হচ্ছে এই ভাববাদ কাকে বলে, বার্কলের আত্মগত ভাববাদের সমালোচনা সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো। এই তিনটি প্রশ্ন আমাদের পঞ্চম অধ্যায় থেকে তৈরি করতে হবে। তাহলে আমাদের বড় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে থাকবে, চতুর্থ নম্বর অধ্যায় থেকে থাকবে এবং পঞ্চম নম্বর অধ্যায় থেকে থাকবে। অর্থাৎ আমরা এখানে তিনটি অধ্যায়ের বড় প্রশ্ন আলোচনা করলাম, তিনটি অধ্যায় থেকে বড় প্রশ্ন, এই প্রশ্নগুলি পড়তে হবে। এবারে আমরা ভারতীয় দর্শনের কাছে যাব। ভারতীয় দর্শন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে, এবারে আমরা এখানে বড় প্রশ্নগুলি আলোচনা করব যে ভারতীয় দর্শনের কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন থাকবে। তো এখানে আমরা লিখি ভারতীয় দর্শন, ভারতীয় দর্শনের 40 নম্বর থাকবে। ছোট প্রশ্নের নাম্বারগুলো দেখানো হয়েছে। এবারে আমরা বড় প্রশ্ন দেখব কোন চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন কত নম্বর থাকে। তাহলে দেখো এখানে ভারতীয় দর্শনের নম্বর বিভাজনের মধ্যে দেখানো হয়েছে চতুর্থ অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন থাকবে আর হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে আরেকটি বড় প্রশ্ন থাকবে। অর্থাৎ এই ভারতীয় দর্শনের দুটি অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে। এবারে দেখো চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। চতুর্থ অধ্যায়, তাহলে চতুর্থ অধ্যায় কি? চতুর্থ অধ্যায় হচ্ছে ন্যায় দর্শন। এই ন্যায় দর্শন থেকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে? এক নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় মতে অনুমিতি কি? অনুমিতির ক্ষেত্রে পক্ষ সাধ্য হেতুর ভূমিকা আলোচনা করো। পক্ষ সাধ্য হেতুর ভূমিকা আলোচনা করো। আচ্ছা, এবারে দ্বিতীয় নম্বর প্রশ্ন, সন্নিকর্ষ কাকে বলে? সন্নিকর্ষ কাকে বলে? দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের পরিচয় দাও। দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের পরিচয় দাও। তিন নম্বর প্রশ্ন, লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য। লৌকিক সন্নিকর্ষ ও
অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য লিখো। দেখতে না পারলে লেখাগুলি আমি পড়ে দিচ্ছি আবার, যে আমাদের এই চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ ভারতীয় দর্শনের চতুর্থ অধ্যায় হচ্ছে ন্যায় দর্শন। এই ন্যায় দর্শনের থেকে আমাদের 3টি প্রশ্ন তৈরি করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ন্যায় মতে অনুমিতি কি? অনুমিতির ক্ষেত্রে পক্ষসাধ্য হেতুর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি পড়লেই আমরা এই প্রশ্নটি কমন পাবো আর কি। কিন্তু তা সত্ত্বেও যারা তোমরা একটি প্রশ্নের উপর ভরসা করতে পারো না বা ভরসা করতে পারবে না, তাদের জন্যে এই প্রশ্ন দুটি দেওয়া হলো। আর যারা বিশ্বাস করবে যে না এটি আসবে, তাহলে এটি পড়লেই আমরা এই ন্যায় চ্যাপ্টার থেকে এই প্রশ্নটাই কমন পেয়ে যাব। তো দেখো, এখানে আর যে দুটি প্রশ্ন রাখা হয়েছে, সন্নিকর্ষ কাকে বলে, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের পরিচয় দাও। আবার এই প্রশ্নটাকে নিচে এইভাবে দেওয়া হয়েছে যে লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য। অর্থাৎ প্রথমটি ঠিকই থাকবে যে লৌকিক সন্নিকর্ষ কাকে বলে, লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য দাও। আর যদি এটা না দিয়ে এটা দিয়ে দেয় যে সন্নিকর্ষ কাকে বলে, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার সন্নিকর্ষগুলির পরিচয় দাও। এটা আমাদের চতুর্থ নম্বর অধ্যায়ের এই প্রশ্নগুলি আমাদেরকে তৈরি করতে হবে। এবারে দেখো, আমরা যাব হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখানে দেখো, ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্ন, এখান থেকে আমরা কি কি প্রশ্ন তৈরি করব, অর্থাৎ 6 অধ্যায়। সমসাময়িক ভারতীয় দর্শন, সমসাময়িক ভারতীয় দর্শন। এই অধ্যায় থেকে আমাদের দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে বিবেকানন্দ, আর একজন হচ্ছে রবীন্দ্রনাথ। এই দুজন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন দুটি থাকে। তোমরা যারা রবীন্দ্রনাথকে পছন্দ করো, তাহলে রবীন্দ্রনাথের যে কটি প্রশ্ন থাকবে সেটা পড়বে। আর তোমরা যারা বিবেকানন্দকে পছন্দ করো বা রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের মধ্যে তোমাদের যে নোটগুলি পড়তে সহজ হবে তোমরা সেটি করবে। আমি বিবেকানন্দ থেকেও প্রশ্ন দিয়ে রাখি এবং রবীন্দ্রনাথের থেকেও প্রশ্ন দিয়ে রাখি। এখানে আমাদের অথবা দিয়ে একটি প্রশ্ন লিখতে হয়, তাই প্রথমে বিবেকানন্দের থেকে প্রশ্ন দিই। 1 নম্বর প্রশ্ন, কর্মযোগ সম্বন্ধে বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লিখো। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লিখো। বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন। বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন। আরেকটি প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগের ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত। প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করো। অর্থাৎ বিবেকানন্দ সম্পর্কে তোমরা যদি প্রশ্ন পড়তে চাও, বিবেকানন্দের কর্মযোগ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে হবে।
অথবা এটা পড়তে হবে আমাদের সকাম নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটির মধ্যে একটু লেস আছে যে বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবারের জন্যে। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লিখো, বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন, এই প্রশ্নটির উপর খুব জোর দিয়ে পড়বে তোমরা। যদিও তিনটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তবুও এটি বেশি আসার সম্ভাবনা রয়েছে। তোমরা তিনটি পড়ে রাখবে আর কি, তার মধ্যে এটিকে বেশি করে পড়বে। তো বিবেকানন্দ থেকে এই কয়টি প্রশ্ন পড়লেই হবে। এবারে রবীন্দ্রনাথ সম্পর্কে দুটি প্রশ্ন আমাদের পড়তে হবে। এবারে দেখো, রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের দুটি প্রশ্ন পড়তে হবে। কি কি? 1 নম্বর প্রশ্ন, মানবতাবাদ কি? মানবতাবাদ কি? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতা সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতা সম্পর্কে আলোচনা করো। আরেকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি বিশ্লেষণ করো। মূল উৎসগুলি বিশ্লেষণ করো। অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে দুটি প্রশ্ন পড়তে হবে। যে প্রথম প্রশ্ন আমাদের, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি বিশ্লেষণ করো। এই দুটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রশ্ন। তো আজকে যে বড় প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম যে অধ্যায় থেকে, খুব কম সংখ্যক প্রশ্ন দেওয়া হলো। তোমরা আবার এগুলো থেকে যেন বাদ দিও না, আমি যেভাবে বললাম তোমরা সেভাবেই পড়বে। আর যদি সময় পাই তাহলে এই প্রশ্নভিত্তিক যে প্রশ্নগুলি আমি সাজেশনে রাখলাম ক্লাস 11-এর, এমনিতেই আমি মানে ভিডিও কম দেই এই চ্যানেলে। যদি সম্ভব হয় এবছর আমি ভাবছি যে প্রশ্নগুলি আমি সাজেশনে রাখলাম সেই প্রশ্নগুলি উত্তর আলোচনা করব। আশা করি যদি সময় পাই তাহলে আমি এই প্রশ্নগুলি এক এক করে আলোচনা রাখব। তো আজকে এ পর্যন্তই থাকলো, কেমন?